আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের নমস্কার, আমি তরুণ ঘোষ। আগামী 24 তারিখ মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসন বলা যায়, তিনি ভারতবর্ষে আসছেন এবং তিনি এবং আমাদের ভারতবর্ষের যিনি রাষ্ট্রদূত আছেন একই সঙ্গে তারা সার্জিও গোর একই সঙ্গে তারা শেখ হাসিনার সঙ্গে একটি বৈঠক করবেন। এছাড়া ভারতীয় বিদেশ মন্ত্রী এবং এনএস এর সঙ্গে তাদের তো একটা বৈঠক রয়েছেই। এখন এই বৈঠক যেটা অনুষ্ঠিত হতে চলেছে, যতটুকু খবর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি সংক্রান্ত। এখন বাংলাদেশে একটা পালাবদল হয়েছে। পালাবদল হওয়ার পর সেখানে সরকারে এবং বিএনপি বসেছেন। তারেক রহমান, তার প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে দেশ চালাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু দেশে আইন শৃঙ্খলার উপরে যেরকম ভাবে নজর দেওয়া উচিত এবং ভারত যেটা চাইছে প্রাথমিকভাবে, যে যত জঙ্গি আছে সেই জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য একটা বার্তা পৌঁছে দেওয়া, তারেক রহমান কিন্তু সেটা এখনো করে উঠতে পারেননি। হয়তো পরে করতে পারেন, সেটাও বলা যায়। তিনি ওই ছোটখাটো ব্যাপার নিয়ে এখন উনি হঠাৎ খুব ব্যস্ত হয়ে গেছেন। কোথায় খরচ কমাবেন, কোথায় গাড়ি নেবেন না, উনি হেঁটে উনি সিকিউরিটি উনি নেবেন না, এই সমস্ত চমকদারি কিছু ব্যাপার স্যাপার উনি করছেন। কিন্তু আসল রাষ্ট্রের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিল্প এবং শিক্ষা এবং স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা বহাল রাখা। সেই কাজটার উপরে কিন্তু এখনো তিনি কোন রকম কথা বলেননি। আগামী দিনে কি হয় সেটাও নজর রাখা হচ্ছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় একটা ব্যাপার যে শেখ হাসিনা এই বর্তমান সরকারের ব্যাপারে কি ভাবছেন এবং তার ভবিষ্যৎ প্ল্যান কি। হঠাৎ তিনি কেন ফিনল্যান্ড যাচ্ছেন, ফিনল্যান্ডে তার কি প্রয়োজন আছে এবং আর কোন কোন দেশে যাবেন এবং তিনি দেশে ফেরার ব্যাপারে কি ভাবছেন, এই ব্যাপারে আলোচনা করার জন্য বেন ক্রিস্টেনসনকেও ডেকে পাঠানো হয়েছে ভারতবর্ষে। এখন এটা সম্পর্কে নিশ্চয়ই আমাদের জয়শঙ্করজি এবং মোদিজির সঙ্গে এবং এনএস দোভালের সঙ্গে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে, কিন্তু সেই কথাটা ওনার মুখ থেকে শোনানোর জন্য খুব সম্ভবত তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। এখন আমাদের সার্জিও গোর তো আমাদের দেশেই আছে, ডেকে পাঠানো হচ্ছে বেন ক্রিস্টেনসনকে। 24 তারিখ উনি আসছেন, 24-এ না হলে 25, এই দুটো একটা দিন তাদের সঙ্গে শেখ হাসিনার কথাবার্তা হবে। এখন কি কথাবার্তা হবে সেটা দেখা যাক, তবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক, সেটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে। তো তারেক রহমান সবে ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা নিয়ে এখন তিনি সবে দেশ শাসন করতে শুরু করেছেন। এখনই যত আমাদের ইউনুসের যত ফেলে যাওয়া আবর্জনা, সেই আবর্জনা পরিষ্কার করার দিকেই তার এখন প্রথম মন, যতদূর মনে হচ্ছে। এক হচ্ছে খরচ কমানো, দুই হচ্ছে আবর্জনা পরিষ্কার করা, আর তার প্রধান বাধা হচ্ছে জামাত এবং এনসিপির কয়েকটা কচি কাঁচা। এখন যারা উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা তো পালিয়ে গেলেন, বাকি যে কটা উপদেষ্টা আছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় সে ব্যাপারেও কিন্তু তারেক রহমানের সঙ্গে এক দফা টেলিফোনে কথা হয়েছে আমাদের বিদেশমন্ত্রী এবং আমাদের যিনি এনএসএ অজিত দোভালের সঙ্গে। এই যারা উপদেষ্টা আছেন দেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন, এবং যারা উপদেষ্টা ছাড়াও যারা দেশ শাসন করার জন্য পেছন দিক দিয়ে প্রচুর লপচপানি কথাবার্তা বলতেন। একজনের নাম বলতে পারি ফরাদ মাজার, তিনিও কিন্তু খুব লচ্ছপানি কথাবার্তা বলতেন। তারা কিন্তু
ডিরেক্টলি কেউ জামাত করতেন না, কিন্তু জামাত এবং জামাতের উদ্বুদ্ধ করার কাজে তিনি প্রচন্ড রকম ব্যস্ত ছিলেন। এই সমস্ত মানুষ সমাজে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজ অস্থির থাকবে, সেই বার্তাও কিন্তু ভারতের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই যারা লুকিয়ে রয়েছে এবং এদিক ওদিক ভেঙে রয়েছে এবং যাদের বয়ে যাচ্ছে সম্পদের পরিমাণ, এই যে আমাদের ডাস্টবিন শফিক, তার সম্পদের পরিমাণ এখন একটা কাগজে দেখলাম 2000 কোটি টাকারও বেশি হয়ে গেছে। এই কত কত সম্পদ তারা জোগাড় করেছে এবং কোথা দিয়ে কিভাবে জোগাড় করেছে, এই ফারুকি টারুকি যারা রয়েছে তাদের আস্তে আস্তে আটক করে তাদেরকে বিচারের আন্ডারে আনার একটা কাজ শুরু হতে পারে খুব শীঘ্রই। এই বিচার প্রক্রিয়া কোথায় হবে না হবে সে ব্যাপারে ভারতবর্ষ নাক গলাবে না, কিন্তু যারা এই সমস্ত কাজে মদত জুগিয়েছে এবং ইউনূসের হয়ে এই সমস্ত কাজে তারা নিয়োজিত হয়েছে, তারা হচ্ছে ইউনূসের মতো সমান অপরাধী। ইউনূস যেখানেই যাক, সম্ভবত ইস্তিমুরে গেছে, ইস্তিমুরে গেলেও ইস্তিমুর থেকে ফিরিয়ে আনতে কিন্তু বেশি সময় লাগবে না। আর ইউনূসের বিরুদ্ধে একগুচ্ছ মামলা করা হচ্ছে। মামলা এই কারণে করা হচ্ছে কারণ ইউনূসের মতো মানুষ তারা কিন্তু লোভী প্রকৃতির মানুষ এবং বিদেশে গিয়ে আবার কিন্তু একটা ছক বসবে কি করে বাংলাদেশে ফেরা যায়, ফিরে গিয়ে বাংলাদেশে আবার একটা অশান্তি করা যায়, আবার সরকারের মধ্যে একটা ঘোট পাকানো যায়, সেটা কিন্তু বিদেশে গিয়েও কলকাঠি নাড়বে। ফলে ওনার বিরুদ্ধে একটা একগুচ্ছ মামলা, যেমন ওই 663 কোটি টাকা কর্মকূপ, তারপর নিজস্ব ওই সমস্ত লাইসেন্স গুলো নেওয়া, তারপরে এখানে অর্থ খরচ, ওখানে অর্থ খরচ, বিদেশে কোটি কোটি টাকা গিয়ে মানে লোক লস্কর নিয়ে গিয়ে বিদেশে খরচা করা, মানে সরকারি অর্থ অপব্যবহার, যেটাকে ইংরেজিতে বলে মিসইউজ, সেই মিসইউজ করার এর জন্য একই দেশ গরিব, তারপর অর্থনীতিটাকে ধ্বংস করে দেওয়া, সব নিয়ে তার বিরুদ্ধে পৃথকভাবে অন্তত 50-60টা মামলা তার বিরুদ্ধে করা হবে এবং প্রত্যেকটা মামলায় তাকে যদি হাজির করা যায়, তার জন্য ভারতবর্ষ এবং আমাদের সার্জিও গোর এবং মার্কো রুবিও এবং কংগ্রেস এবং মার্কিন কংগ্রেস এবং রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারে একমত। কিন্তু একটা দেশকে এইভাবে একটা বিপদগ্রস্ত অবস্থায় ফেলে দিয়ে তিনি যেভাবে চুপি সারে পালিয়ে গেলেন, তাকে সেফ এক্সিট দেওয়া হলো কেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু তারেক রহমানকে দিতে হবে। তিনি তো জানতেন, তাকে তো বলা হয়েছিল তাকে সেফ এক্সিট দেওয়া যাবে না, তাকে সেফ এক্সিট তারেক রহমান দিলেন কেন, এই উত্তর কিন্তু তারেক রহমানকে দিতে হবে। তা এই প্রশ্ন করা হয়েছে এবং তারেক রহমানের যে ভারতবর্ষে ডেকে পাঠানো হয়েছিল 2-3 তারিখে ডেকে পাঠানো হয়েছিল, সেটা সম্ভবত এখন মোদী যাচ্ছেন বলে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে, সেটা এপ্রিলে তারেক রহমানকে ডেকে পাঠানো হবে। ওই ভারত সফর দিয়ে তার শুরু হবে বিদেশ ভ্রমণ, সেটা যেটা বলেছিলাম সেটা আপাতত পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে গিয়ে হচ্ছে এপ্রিল মাসের প্রথম দিকে তারেক রহমানকে ডেকে পাঠানো হবে এবং সেখানে তারেক রহমানকে প্রশ্ন করা হবে যে আপনাকে বলা সত্ত্বেও আপনি কেন সেফ এক্সিট দিলেন, আপনি ওখানেই কেন আটকে দিলেন না। তার মানে তারেক রহমানের সঙ্গে কি তলায় তলায় কোন রকম যোগাযোগ হয়েছিল, কথাবার্তা হয়েছিল? এখন তারেক রহমান যদি এক্ষেত্রে যদি সঠিক উত্তর না দিতে পারেন, তাহলে কিন্তু তারেক রহমান কিন্তু কাঠগড়ায় উঠে যাবেন। কাঠগড়ায় শুধু ভারতবর্ষের কাঠগড়ায় উঠবেন না, উঠবেন কিন্তু আমেরিকার কাঠগড়াতেও উঠবেন। আর আমেরিকার সঙ্গে যে সমস্ত দেশ বিরোধী চুক্তি উনি করেছেন, আমেরিকার সঙ্গে তো করেননি, করেছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্প এককভাবে একটি প্রশাসন চালাচ্ছে, যে প্রশাসনের সঙ্গে মানে সরকারের সঙ্গে একটা বিভেদ তৈরি আছে, সেটা আমি বরাবর আপনাকে বলেছি। দুটো প্রশাসন ভাগাভাগি হয়ে গিয়েছে, একটা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজে, আর একটা চালাচ্ছে মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট আর ডোনাল্ড ট্রাম্পের যে দল। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের বিরোধী এবং ডোনাল্ড ট্রাম্প নিজে, এই যে ডোনাল্ড ট্রাম্প এখন কি বলে ইরান আক্রমণ করার জন্য 10 দিনের যে একটা টাইম দিয়েছেন, একটা হুঙ্কার দিয়েছেন, তাতে কিন্তু আমেরিকার কংগ্রেসের কিন্তু সায় নেই, কারণ এটা একটা বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যাবে।
একটা দেশকে ধ্বংস করতে গিয়ে কূটনৈতিক ভাবে তাকে যাকে করা যায় তাকে তিনি একেবারে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিয়ে সারা বিশ্বকে অস্থির করার চেষ্টা করছেন, সেটাও কিন্তু সবাই মেনে নিচ্ছে না। ফলে জল এখন অনেক দূর গড়াবে। তবে ইউনূসের ভাগার পেছনে কেন তারেক রহমান ছাড়টা দিলেন সেটা কিন্তু তারেক রহমানকে উত্তর দিতে হবে, যদিও এই প্রশ্ন অলরেডি তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যে আপনাকে এই উত্তরটা দিতে হবে, আপনি ইউনূসকে কেন ছেড়ে দিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন এবং খুব দ্রুত সংসদ অধিবেশন বসবে। কিন্তু তার আগে যারা সরকার দলীয় সংসদ সদস্য, মানে সংখ্যাগরিষ্ঠ যারা দল বিএনপি, তারা সরকার গঠন করে ফেলেছে। তাদের সংসদীয় কমিটির বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারা নির্বাচিত করেছেন এবং তারেক রহমান সাহেব সগৌরবে তিনি প্রথম কার্য দিবস যেদিন উদযাপন করলেন সচিবালয়, ঠিক সেই দিনই আমি বিকালবেলাতে এই ভিডিও করছি। প্রথমত হলো যে বিএনপির একছত্র আধিপত্য, বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং তাদের এই যে 17 বছর পর শাসন কার্যে ফেরা, এটির ভবিষ্যৎ কেমন হবে? এটি কি বিএনপি যেভাবে চায় সেভাবে হবে, নাকি জুলাই আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবের প্রেক্ষিতে যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, সেই জুলাই সনদ স্বাক্ষরের যে রীতিনীতি সে অনুযায়ী হবে? জনাব আলী রিয়াজ বা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 17টি মাস ধরে যে সকল সংস্কার করেছেন সে সকল সংস্কার অনুযায়ী কি সংবিধান পরিবর্তন হবে? তারপর সংসদে উচ্চ কক্ষ, নিম্নকক্ষ ইত্যাদি যা কিছু রয়েছে বা গণভোট বলতে যা কিছু হয়েছে এগুলো বাস্তবায়িত হবে কিনা, মিলিয়ন ডলারের প্রশ্ন এবং আমরা এখনো পর্যন্ত জানি না। বাস্তবতা হলো যে বিএনপি যদি চায় অনেক কিছু হবে, আর বিএনপি যদি না চায় তাহলে হয়তো উচ্চকক্ষ, সংবিধান সংশোধন, জুলাই সনদ এগুলো অধরাই থেকে যাবে। আর সেটির সম্ভাবনা কতটা রয়েছে তা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা ইতিবাচক অর্থে আলোচনাটা করি। ধরুন বিএনপি জুলাই সনদের যে বিষয়গুলো তাদের পছন্দ হলো সেই বিষয়গুলো তারা অন্তর্ভুক্ত করলো, তারা মেনে নিল। জুলাই সনদ অনুযায়ী বা সেটার আলোকে যে সকল বিষয় তারা সংবিধান সংশোধনের জন্য ঐক্যমত্য পোষণ করেছিল সে সকল বিষয় তারা নিজেদের মতো করে সংবিধান সংশোধন করলো এবং যেভাবে বলা হয়েছে সেভাবে একটি নিম্নকক্ষ যেটা নির্বাচিত হয়েছিল এর প্রেক্ষিতে ভোটারের আনুপাতিক হার অনুযায়ী তারা উচ্চকক্ষ গঠন করলো। তো আমাদের এই যে উচ্চকক্ষ, এটি বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী একটি ঘটনা। অনেকে এটাকে নিয়ে টিটকারি করছেন, মস্কারা করছেন। তারা জাতীয় সংসদের যে ছবি, সেই ছবির সঙ্গে ভিতরে যে হল রুম রয়েছে যেখানে সংসদ সদস্যরা বসেন, তো বর্তমান যে সেট আপ রয়েছে এমপিদের, সেই সেট আপের উপরে দোতলায়, মানে উপরের অংশে ওয়ালের সঙ্গে বিভিন্ন সিট তারা এই এআইয়ের মাধ্যমে তৈরি করে বলছে এটাই হলো উচ্চকক্ষ। মানে নিম্নকক্ষে যারা নির্বাচিত হয়েছেন তারা নিচে বসবেন, আর উপরে ওয়ালের সাথে পাখির বাসার মতো 100টি সিট তারা সেট আপ করে দিয়েছে। বিভিন্ন যারা ইন্টারনেটে ঠাট্টা করছেন, মস্কারা করছেন, সেটাকে উচ্চকক্ষ দেখানো হচ্ছে। তো ঘটনা যাই হোক না কেন, উচ্চকক্ষ কিন্তু আসলেই উচ্চকক্ষ। কার্যত এখানকার যারা সংসদ সদস্য হবেন বা উচ্চকক্ষের যারা সদস্য হবেন তারা জনগণ দ্বারা নির্বাচিত না হলেও কিংবা তাদের কোনো এক্সিকিউটিভ ক্ষমতা না থাকলেও জনমত গঠন থেকে শুরু করে একটি সরকারকে সংবেদনশীল করতে, একটি সরকারকে শাসনকর্মে সহযোগিতা করার জন্যে কিংবা একটি সরকারের কর্মপরিধি জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যে প্রভাব প্রতিপত্তি দরকার, এটি নিম্নকক্ষের চাইতে উচ্চকক্ষে বেশিরভাগ সময়টিতে
বেশি আলোচিত হয় এবং প্রভাব রাখে। ধরুন ব্রিটেনের লর্ড সভা কিংবা ভারতের যে বিধানসভা, তো সেখানে জানেন যে বিধানসভা এবং লোকসভা কাকে বলে। জনগণের ভোটে নির্বাচিত যারা, তারা লোকসভার সদস্য, আর বিধানসভা হলো উচ্চকক্ষ। তো ভারতের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, সমাজের যে সকল মানুষ নির্বাচন করতে চান না, রাজনীতি করতে পছন্দ করে না, কিন্তু রাজনীতি নিয়ে তারা চিন্তা করেন, ভীষণ রকম চিন্তা করেন, এবং তাদের কথার যথেষ্ট মূল্য রয়েছে, যাদেরকে সুশীল সমাজ বলা হয়। তো এই সকল মানুষ যাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সখ্যতা রয়েছে বা সম্পৃক্ততা রয়েছে, কিন্তু ওরকম যাকে বলা হয় গতানুগতিক রাজনীতি তারা হয়তো করেন না, কিন্তু তারা রাজনীতির ময়দানে যারা সারাক্ষণ কথা বলেন, তো তাদের মতো কথা না বললেও মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে দু কলম লিখেন বা বলেন, এটাই সারা দেশে তোলপাড় শুরু হয়ে যায়। তো এই সকল মানুষ, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, খেলোয়াড়, নায়ক, নায়িকা, তাদেরকে এনে উন্নত বিশ্বে তারা এই একটা উচ্চকক্ষ গঠন করে এবং এদের মাধ্যমে জনমত, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, তাদেরকে প্রভাবিত করে। আর যারা সাধারণ জনগণ, আমজনতা, তাদেরকে ঐক্যবদ্ধ রাখে। তো বাংলাদেশেও ঠিক এরকম দেখুন, উচ্চকক্ষ না হলেও আমাদের যে সুশীল সমাজ, বিভিন্ন সময়টাতে বিভিন্ন সুশীল সমাজ, তারা অনেক সময় রাজনীতির যে গন্তব্য পরিবর্তন করে দেয়, রাজনীতির ধারাপাত বন্ধ করে দেয়, এবং তারা অনেক সময় দেখা গেল যে অনেক রাজনীতিবিদদের বাড়া ভাতে অনেক সময় ছাই দিয়ে দেয়। বিএনপিপন্থী যারা বুদ্ধিজীবী রয়েছেন, তারা আওয়ামী লীগের ক্ষমতার জমানাতে এমন সব কথাবার্তা বলেন, লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। আবার বিএনপির জমানাতে একই অবস্থা হয়, আওয়ামী লীগের যারা বুদ্ধিজীবী তারা এমন সব কথাবার্তা বলেন, লেখেন, তাদের কারণে বিএনপি রাজনীতি কঠিন হয়ে পড়ে। তো এইরকম অবস্থাতে প্রায় সবাই বলা বলি করছিল যে এই মানুষগুলোকে নিয়ে যদি পার্লামেন্টে স্থান দেওয়া যেত উচ্চকক্ষের মাধ্যমে, তাহলে পার্লামেন্ট এটা রেকর্ড থাকতো এবং তাদের যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তারা জবাবদিহিতার অধীন থাকতেন, দলকে রিপ্রেজেন্ট করতেন এবং তাদের বক্তব্য আরও গুরুত্ব সহকারে প্রসারিত হতো। এবং এরই ধারাবাহিকতা এবার যে সংস্কার কমিশন হয়েছে, সেখানে উচ্চকক্ষের এই ধারণাটি ব্যাপকভাবে সর্বজন নন্দিত হয়েছে। এখন যেভাবে ভোট হলো, সেই ভোটের ক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হলে জামাত একটা বিশাল সংখ্যক উচ্চকক্ষের সদস্য পাবেন। তো বিএনপির যারা উচ্চকক্ষের সদস্য হবেন, তারা বিএনপির মধ্য থেকে হবেন। তারপর বিএনপির যারা দলীয় পান্ডা, দলীয় অনুগত, সাহিত্যিক, সাংবাদিক, যে সমস্ত লোকের আসলে কথাবার্তার কোনো ভ্যালু নেই, আকর্ষণ নেই, হয়তো তাদের কথা জনগণ কেউ শোনেও না, অথচ তারা দলের একটা বড় বড় হর্তাকর্তা। তো এই সকল মানুষদেরকেই সাধারণত বিএনপি উচ্চকক্ষের সদস্য বানাবেন বলেই আমরা ধারণা করছি। এর ব্যতিক্রম হলেও হতে পারে। কিন্তু জামাত এখানে যে কাজটি করবে, জামাত ইসলামিক মাইন্ডেড, তারপর বিতার্কিক, বিভিন্ন শ্রেণী এবং পেশার যারা মানুষজন রয়েছে তাদেরকে আহ্বান করে তাদের দলীয় প্রার্থী রূপে তারা উচ্চকক্ষে এই সকল মানুষকে পাঠাবে, যারা একই সঙ্গে বিজ্ঞান, একই সঙ্গে ইতিহাস, একই সঙ্গে ধর্ম, একই সঙ্গে রাজনীতি, একই সঙ্গে অর্থনীতি এবং সরকারের তীব্র সমালোচনা, এই বিষয়গুলোকে একত্রে মশলা বানিয়ে এমনভাবে জাতির কাছে উপস্থাপন করবে যা কিনা বিএনপিকে তছনছ করে ফেলবে। এবং লেখাপড়া যে কী জিনিস, বিদ্যা যে কী জিনিস, সততা যে কী জিনিস, সেই বিষয়গুলো বিএনপি সংসদের ভিতরে এবং বাইরে হাড়ে হাড়ে টের পাবে। যেমন ধরুন, জামাতের নেতারা উচ্চকক্ষে 10 মিনিট বক্তব্য দিলেন জেনা এবং ব্যভিচার নিয়ে, এবং তারা স্পষ্ট করে বললেন যে রাজনীতির নেতারা অনেক ক্ষমতাপ্রাপ্ত হয়ে যে সকল জেনা এবং ব্যভিচারে লিপ্ত হয়, কোথায় কোথায় লিপ্ত হয়, এবং সেই সকল লিপ্ত হওয়ার ফলে দেশের প্রতি কি গজব নাজিল হয়, এবং সেই গজবের ফলে যারা জেনাকার, ব্যভিচারী, তাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবনে কি বিপর্যয় নেমে আসে,
যে সকল দলের ধরনের জেনাকার ব্যভিচারীদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদের উপর আল্লাহর লানত কিভাবে আসে এই বিষয়ে 10 মিনিট বক্তব্য দিলেন। আচ্ছা ধরেন তো এই বক্তব্য শোনার পর কাদের মেজাজ গরম হবে, কাদের মুখ কালো হয়ে যাবে এবং তারা বিব্রত বোধ করবে। এই জিনিসগুলো তারা বলবে ম্যাটিকুলাসলি। তারা দুর্নীতি নিয়ে কথা বলবে প্রতিটি মুহূর্তে, কোনো মেনশন না করে। একটি বিশেষ দল, একটি বিশেষ গোষ্ঠী, যারা শত চেষ্টা করেও দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছে না, তারা বলবে যে এই গোষ্ঠীটির সম্ভবত রক্ত খারাপ, এদের জন্মে ত্রুটি আছে। এর কারণ হলো যখনই তারা বিপদে পড়ে এই দুর্নীতি করার কারণে, তারা তওবা করে, আল্লাহর কাছে অঙ্গীকার করে যার জীবনে কখনো তারা অন্যায় করবে না, কিন্তু যেই মুহূর্তে তাদেরকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন, অমনি তারা সদল বলে পথে ঘাটে মাঠে ঠিক উন্মাদের মতো তারা দুর্নীতি শুরু করে, চাঁদাবাজি শুরু করে, দখল বাণিজ্য শুরু করে। আর এই কাজ করার কারণে তাদের উপর আল্লাহর লানত, গজব, এবং এই মানুষগুলো আল্লাহর অভিশাপের অধিভুক্ত হয়ে যায়। এই ধরনের বক্তব্য যখন পার্লামেন্টে দেওয়া হবে, আপনি চিন্তা করেন তো কি ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে, কারাদের মুখ কালো হবে এবং কারা টেবিল থাপড়ে এই কথাগুলো প্রচার করবে। এবং এগুলো আমাদের যে জাতীয় মিডিয়াগুলো রয়েছে, সেই মিডিয়া কতটা গুরুত্ব সহকারে প্রকাশ করবে এটা বলাই বাহুল্য। ফলে স্পষ্টতই উচ্চ কক্ষে জামাত দীর্ঘদিন রাজত্ব করবে, পুরো সময়টাই রাজত্ব করবে, এবং এখানে জামাতের সাথে তাদের প্রতিপক্ষ যারা আছে তারা পেরে উঠবেন না। আর এই বিষয়টি আপনি বা আমি স্পষ্ট বুঝতে পারছি। আর বুঝতে পারার কারণে উচ্চ কক্ষের ঝামেলা, উচ্চ কক্ষ গঠন, এটা যে বাধ্যবাধকতা, স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর জন্য নানা রকম যে পরিকল্পনাগুলো আসবে উচ্চকক্ষ থেকে, সেগুলো বিএনপির আসলে ভালো লাগবে না। কাজেই আগামীতে যদি আমরা দেখি যে জুলাই সনদ অনুযায়ী বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তথাকথিত সংস্কার, সে সংস্কার কমিশনের যে সুপারিশমালাগুলো রয়েছে সেগুলো বিএনপি বাস্তবায়ন না করে, আমি হয়তো আশ্চর্য হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।